আমরা আসতে চাই এখন একটু তাত্ত্বিক আলোচনায় যে ভাষা এবং চিহ্ন ব্যবস্থা, যে ল্যাঙ্গুয়েজ এবং সিম্বলিক যে অর্ডার, সেটা যে তৈরি করা হয়েছে, এই চিহ্ন ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাকে জারি রাখা সম্ভব হয়েছে। যেমন ধরেন বিভিন্ন রকমের দিবস পালন করা হয়েছে, বিভিন্ন রকমের রিচুয়ালস পারফর্ম করা হয়েছে, পারফরমেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি। এসবের মধ্য দিয়ে জনগণের আনুগত্য এবং সম্মতি আদায় করা হচ্ছিল। নাগরিকের দেহে মনের মধ্য দিয়ে এক ধরনের বশ্যতা সৃষ্টি করা হয়েছে, যেটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। এবং গোটা একটা প্রজন্ম যেটাকে আমরা জেনজি বলছি এখন, ওটা প্রজন্ম কিন্তু ওর মধ্যেই বড় হয়েছে, যে কারণে আমরা দেখলাম তাদের প্রচন্ড ক্ষোভ হচ্ছে শেখ মুজিবের মূর্তিকে ভাঙছে, কারণ তারা সারাদিন ধরে বঙ্গবন্ধুর নামের বন্দনা শুনেছে। তো আমি এখন আপনার কাছ থেকে এইটা এইদিকে আসবো যে আপনি যদি আমাদের এই ভাষা এবং চিহ্ন ব্যবস্থার যে পরিবর্তন করা হয়েছে, যে তৈরি করা হয়েছে, সেটা নিয়ে আপনি যদি একটু বলেন আমাদের। যে এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, যেটা মানুষের দম আটকে রাখা হয়েছে। সেটা ডিএস এর মধ্য দিয়ে, শুধু আইনের মধ্য দিয়ে করা হয়েছে তা নয়, সেটা কিন্তু অন্যভাবে তৈরি করা হয়েছে। এবং এই সংস্কৃতিটা আমরা দেখলাম যে খান খান হয়ে ভেঙে পড়েছে। সেটা কিন্তু আমাদের তরুণরা কেমন করে জানি ভেঙে চুরমার করে দিল, মানে অভূতপূর্ব ভাবে। তো আপনি যদি আমাদের এই ভাষা ও চিহ্ন ব্যবস্থার যে স্ট্রাকচার, সেটা নিয়ে একটু বলেন, এবং সেটা কি করে ভেঙে পড়লো। অবশ্যই। তবে তাহলে আমাকে ফ্যাসিবাদ কি এই প্রশ্নটা আবার উঠাতে হয়। ফ্যাসিবাদ কি? কারণ ফ্যাসিবাদ তো খুব লুজলি আমরা টার্মটা ব্যবহার করি, সেই কারণে বলা দরকার যে এখানে কিছু আপনি বলেছেন তত্ত্ব কথা কিছুটা আসবে, এবং আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নেই যদি খুব তত্ত্বের কচকচানির মতো শোনা যায়, তাহলে তো আমি দুঃখিত। কিন্তু কিছু ধারণাগত কথা সামনে আনা যেতে পারে। তো বটেই। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদটা কি আসলে? ফ্যাসিবাদ অবশ্যই একটি রাজনৈতিক ব্যবস্থার নাম। ফ্যাসিবাদ একটা মতাদর্শের নাম। ফ্যাসিবাদ একটা সংস্কৃতির নাম, এবং ফ্যাসিবাদ একটা গালিরও নাম, একটা গালিও, তাই না? আমরা কারো কোনো কর্তৃত্ববাদী আচরণ একটু দেখলেই আমরা বলে উঠি, তুই শালা ফ্যাসিস্ট। এটা হয়তো গালিতেও রূপান্তরিত হয়েছে। ফ্যাসিস্ট তো একটা গালি। আগে যেমন এক সময় ছিল তুই শালা রাজাকার, তাই না? ফ্যাসিবাদ একটা গালিও, এবং ফ্যাসিবাদ যে গালি, এটা কেবলমাত্র যে বাংলাদেশে আমরা তো করছি তা না, এটা সারা পৃথিবীর ব্যাপী এর মধ্যে আছে। কিছু খেপে গেলে বাট তো একটা ফ্যাসিস্টের মতো কথা। সেদিন আমাদের এক অন্য বিভাগের একজন প্রধান, সে খুব মানে কায়দায় কর্তৃত্ববাদী আচরণ করে, তো আমার এক সহকর্মী তার সম্পর্কে বলছে, তো ও একটা ফ্যাসিস্ট কায়দায় চালাচ্ছে তার, মানে গালি দিয়ে। কিন্তু আসলে ফ্যাসিস্টটা কি? এখন একটু শব্দের উৎপত্তির দিকে একটু না গেলে হচ্ছে না, সেখানে যাই যে ইতালীয় শব্দ, ইতালিতে বলা হয় ধ্রুপদী ফ্যাসিবাদ, মানে যেটাকে আমরা ক্লাসিক্যাল, মানে একেবারে ফ্যাসিবাদ প্রপার, সেটা শুরু হয়েছে বলা হয় ইতালিতে। ইতালির অনেক আগের থেকে শুরু হয়েছে, সেটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু ধরলাম ইতালিতে শুরু হয়েছে। সুতরাং ইতালি শব্দ, সেটা হচ্ছে ইতালীয়তে ফ্যাসিজম, এবং এই ইংরেজিতে ফ্যাসিজম। আর এই ফ্যাসিজম এসেছে কোন জায়গা থেকে জানেন? এটা এসছে ইতালীয় ফ্যাসিও থেকে, যার অর্থ হচ্ছে কাঠের গুচ্ছ। কাঠের গুচ্ছ, এটা শেষ পর্যন্ত কিন্তু ল্যাটিন শব্দ ফ্যাসাস থেকে উদ্ভূত হয়েছে। এবার এটা বলার পর এটা বলি, ইতালিতে ফ্যাসি নামে পরিচিত রাজনৈতিক সংগঠন থেকেছে, এবং সেই সংগঠনগুলোর নাম এই শব্দ থেকেই এসছে, যা মধ্যযুগে গিল্ড বা শ্রমিক সংঘের অনুরূপ ছিল। তারপর আমরা দেখছি যে ইতালীয় ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নিজের বর্ণনা অনুসারে, সেটা হচ্ছে কি, সে একটা 1915 সালে একটা দল তৈরি করে। প্রথম যে দলটা, সেই দলটার নাম দিল এরকম ভাবে, ফ্যাসিস্ট অফ রেভলিউশনারি অ্যাকশন, অর্থাৎ বিপ্লবী কর্মের ফ্যাসিস, যেটা 1915 সালে, আগেই বলেছি, ইতালিতে প্রতিষ্ঠিত করা হয়। এরপর 1919 সালে এসে, এটা জরুরি, যে মুসোলিনি ইটালিয়ান ফ্যাসিস্ট অফ কমব্যাট এই নামে ইতালীয় যুদ্ধ ফ্যাসিস একটা পার্টি প্রতিষ্ঠা করেন মিলানে, যার 2 বছর পর এই যে ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বা জাতীয় ফ্যাসিস্ট পার্টি, যেটা 2 বছর পর সেটা তৈরি হয়, মানে ওই পার্টিটাই রূপান্তরিত হয় জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে, এবং যে পার্টিটাকে আমরা সবচেয়ে ভালোভাবে চিনি। এই পার্টির প্রধান ছিলেন মুসোলিনি, এটা তো জানি। এখন ফ্যাসিস্ট, এই যে ইতালীয় যে পার্টি, এখান থেকে যেটা হচ্ছে প্রতীকের মাধ্যমে, সেটা বোঝাতে চাচ্ছে যে ঐক্যের মাধ্যমে শক্তি, এই ধারণাটাকে প্রকাশ করা। ঐক্যের মাধ্যমে শক্তি, একটা একক, ওই যে বলেছে আগে কাঠের গুচ্ছ, হ্যাঁ, এটা তো একটা একক কাঠের দণ্ড সহজেই ভেঙে ফেলা সম্ভব, তাই না? কিন্তু গুচ্ছ হিসেবে কাঠের
মানে বাঁধা কাঠের দণ্ড ভাঙা কঠিন। এবং বিভিন্ন ফ্যাসিবাদী আন্দোলনও এই ধরনের প্রতীক গ্রহণ করেছে। যেমন বলা যেতে পারে ফ্যালাঙ্গিনিজমের কথা। এই আন্দোলনের প্রতীক হলো 5টা তীর, যা একটি জোয়ালের দ্বারা সংযুক্ত। এই প্রতীকগুলো ফ্যাসিবাদের মূল ধারণা, মানে হচ্ছে শক্তিশালী রাষ্ট্র এবং ঐক্যবদ্ধ সমাজের প্রভাব ইত্যাদি প্রকাশ করে। এখানে ফ্যাসিবাদ, বিশেষ করে সাংস্কৃতিক রাজনৈতিক ফ্যাসিবাদের তো আমি কিছু কথা বললাম, একটা ব্যবস্থা হিসেবে পার্টি লাগে এবং সেই পার্টিটা অথরিটেরিয়ান হবে। এখন বলা দরকার যে ফ্যাসিবাদী নিজের স্বৈরতন্ত্রী, কিন্তু সমস্ত স্বৈরতন্ত্র আবার ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদী না। আবার একইভাবে বলা যায় ফ্যাসিবাদ উগ্র জাতীয়তাবাদী, নিঃসন্দেহে জাতীয়তাবাদকে দারুণভাবে ব্যবহার করে। আবার সমস্ত জাতীয়তাবাদ ফ্যাসিবাদী নয়, সে প্রসঙ্গে পরে আসবো। কিন্তু আমাদের মূল প্রসঙ্গ ছিল কিন্তু সাংস্কৃতিক ফ্যাসিবাদ। তো এখানে এই মুহূর্তে আমার মনে হয় যে একটা ভালো কাজ হবে বলে আমার ধারণা, যদি আমরা সাংস্কৃতিক ফ্যাসিবাদের কিছু বৈশিষ্ট্য ক্যাটেগরিক্যালি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাই না? এই বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করার জন্য ইতালিতে বসে মুসোলিনি কাজকে গভীরভাবে অধ্যয়ন করে, এবং ইতালীয় একজন লেখক যিনি চিহ্ন শাস্ত্রবিদ হিসেবে জগৎ খ্যাত এবং যিনি একজন ঔপন্যাসিক হিসেবেও জগৎ খ্যাত, যার উপন্যাসের নাম হুকোস পেন্ডুলাম, এটা ক্রিটিফিকশন, এবং যিনি মধ্যযুগে নিয়েও কাজ করেছেন, সেই উম্বের্তো একোর একটা অসাধারণ সংক্ষিপ্ত রচনা আছে। এটা বাংলায় অনুবাদ করার দরকার আমাদের, একসময় হয়তো আমি নিজেও করতে পারি বলে মনে হচ্ছে। এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং মানে কার্যকর, ইউজফুল, খুব কাজে দেয় এরকম একটা তিনি প্রবন্ধ লিখেছিলেন, এবং সেই প্রবন্ধের শিরোনাম হচ্ছে উর ফ্যাসিজম অর ইটার্নাল ফ্যাসিজম। মানে সেখানে তিনি, বাংলা আমরা করতে পারি চিরস্থায়ী ফ্যাসিবাদ, মানে এটাতে চিরস্থায়ী ফ্যাসিবাদ থাকবে তা না, সেটাই। তো এই ইতালীয় দার্শনিক, ঔপন্যাসিক এবং সিমিওটিশিয়ান, চিহ্ন শাস্ত্রবিদ উম্বের্তো একো এটা করেন, এবং 1995 সালে প্রথম প্রকাশিত হয় এটা। এই প্রভাবশালী প্রবন্ধটি ফ্যাসিবাদের, মানে সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিশ্লেষণ এবং সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্যগুলো সামনে আনে। একো তার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশেষত মুসোলিনির ইতালিতে বেড়ে ওঠা ও ফ্যাসিবাদী আন্দোলন সম্পর্কে, যার কথা আগেই বলেছি, গভীর গবেষণা থেকে ফ্যাসিবাদের প্রকৃতির বিভিন্ন রূপ তিনি তার এই রচনায় তুলে ধরেন, এবং সেই রচনার উপর ড্র করে আমি এর 14টি রূপ, 14টি বৈশিষ্ট্য, খুব দ্রুত, এটা হয়তো আধা সেকেন্ড, মানে 2 মিনিটে সারা সম্ভব, এবং এখানে বলা দরকার যে প্রতিটি ফ্যাসিবাদী আন্দোলনের সব বৈশিষ্ট্য একসাথে উপস্থিত নাও থাকতে পারে, তবে একসাথে এগুলো একটি চেনার মতো প্যাটার্ন গঠন করে। একো বলেন, বিশেষ করে জোর দিয়েই বলেন, যে এই বৈশিষ্ট্যগুলোকে একটা সুসংবদ্ধ ব্যবস্থা হিসেবে সংগঠিত করা সম্ভব নয় সবসময়, তবে তবে যে কোনো একটি বৈশিষ্ট্য উপস্থিত থাকলেই ফ্যাসিবাদ গঠিত হবার সম্ভাবনা থাকে বা ফ্যাসিবাদ গঠিত হতে পারে। তিনি উর ফ্যাসিবাদ শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের সাধারণ বৈশিষ্ট্য বোঝানোর জন্য প্রবন্ধটা লিখেছেন। তাহলে এই 14টি ফ্যাসিবাদী বৈশিষ্ট্য কি? 1 নম্বর, ঐতিহ্যের পূজা, ইংরেজিতে যেটাকে আমরা বলি যে মানে কাল্ট ট্র্যাডিশন, কাল্ট ফেটিশিজম। ঐতিহ্যের পূজা সাংস্কৃতিক সংশ্লেষণ দ্বারা গঠিত, এমনকি অভ্যন্তরীণ বিরোধের ঝুঁকি থাকলেও এই সাংস্কৃতিক একটা সংশ্লেষণ করার চেষ্টা করা হয়, এবং ঐতিহ্যকে পরম সত্যের উৎস হিসেবে দেখা হয়, যেখানে নতুন জ্ঞানের উদ্ভব সম্ভব নয়, শুধুমাত্র অতীতের পুনর্ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা যেতে পারে, বা যে নতুন জ্ঞানের উদ্ভবের বিরুদ্ধে দাঁড়ায়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আবারও বলি, ঐতিহ্যের পূজা। এখানে বলা দরকার যে আমাদের তো ঐতিহ্যের পূজা আমরা লক্ষ্য করেছি, আমরা নিজেরাই, আমরা বলি আবহমান কালের বাংলার সংস্কৃতি। এই কথাটা একেবারে এমটি, এপিস্টেমোলজিক্যালি আমরা বলি হাজার বছরের বাংলা সংস্কৃতি। হাজার বছরের বাংলার সংস্কৃতির মানেটা কি? এটা কোনো মানে নাই। বাংলা সংস্কৃতি, এই যে ভাষা ব্যবহার, যদি হাজার বছরের বাংলা সংস্কৃতি, আপনি কি বাংলা সংস্কৃতির মধ্যে কি কি আছে, বাংলা সংস্কৃতির মধ্যে কারা কারা, ইত্যাদি ইত্যাদি, আর হাজার বছরের, মানে এই যে বলাটা, এইটাও কিন্তু এই যে ঐতিহ্যের পূজার যে ধর্ম, সেটার সাথে সম্পর্কিত। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা উম্বের্তো একো আইডেন্টিফাই করেন, এই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আধুনিকতা বিরোধিতা। সেই আধুনিকতা, যে আধুনিকতা এনলাইটেনমেন্ট নির্ভর, অর্থাৎ যুক্তি নির্ভর, রিজন এন্ড র্যাশনালিটি নির্ভর, সেটার বিরোধিতা করে ফ্যাসিবাদ, এবং ফ্যাসিবাদের আধুনিকতার যুক্তিবাদী চিন্তা বিশেষ করে বিরোধিতা করে, বিশেষত এনলাইটেনমেন্ট, যেটা আগে বলেছি, এবং তারপর থেকে পশ্চিমের সংস্কৃতির বিকাশকে নৈতিক অবক্ষয় হিসেবে দেখে, এটা একটা তার গুণ। তবে এটি প্রযুক্তিগত অগ্রগতিকে অস্বীকার করে না। উদাহরণ দেই, আমাদের শেখ হাসিনা নিজেই আমাদের ফ্যাসিবাদী শাসক একসময় ছিলেন, শেখ হাসিনা তো আপনি প্রযুক্তিগত অগ্রগতিকে কখনো অস্বীকার করে নাই। এটা কিন্তু ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। একদম ডিজিটাল বাংলাদেশ
গড়ার যে তার একেবারে তার সাগরেদদের যে উন্মাদনা আমরা এটা লক্ষ্য ছিল করেছি এবং ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল ব্যাংক একটা অবসেশন ছিল। এবং এই ডিজিটাল বাংলাদেশের কথা যখন বলা হচ্ছে সেই মুহূর্তে আমি বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশে থেকে লেখক শিবিরের একটা সম্মেলনে বদরুদ্দোর উপস্থিত ছিল। তার সামনে আমি একটা ছোট্ট ৪ লাইনের ছড়া পড়েছিলাম। সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা মুখ খারাপ করার ব্যাপার আছে একটু। কিন্তু আপনারা মাফ করবেন আশা করি। রুচির কারণ দুর্ভিক্ষ এখানে হয়েছে স্যার। কবিতার আপনার স্বার্থে এটা রুচির আসলে দুর্ভিক্ষ আসফার ভাই। রুচির দুর্ভিক্ষ কথাটাও আবার ওই কথাটা খুব ডিকনস্ট্রাক্ট করার দরকার আছে। রুচির দুর্ভিক্ষ। আচ্ছা গেল। এটা হচ্ছে যে ওই সময় যেটা ছড়ার মতো সেটা কাঁপে টাকশাল। কাঁপে টাকশাল টঙ্ক দেয় ফাল অন্য লুটে মাল বালের ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। দুর্দান্ত। তো এটা তখন করেছে। এটাই এই যে দুর্দান্ত কবিতা। প্রযুক্তিগতকে অস্বীকার করে না, কিন্তু ধরেন আপনার রেশনালিটি বা রিজন যখন খুব বেশি আনবেন সেটাকে আবার আধুনিকতা, সেই আধুনিকতারও আবার অনেক সংস্করণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে, সেটাকে অস্বীকার করে। এটা ছিল উম্বের্তো একোর ধারণা অনুসারে দ্বিতীয় বৈশিষ্ট্য সাংস্কৃতিক ফ্যাসিবাদের। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক ফ্যাসিবাদের শুধু কর্মই গুরুত্বপূর্ণ। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইংরেজিতে এভাবে ইংরেজি অনুবাদে এসছে, দি কাল্ট অফ অ্যাকশন ফর অ্যাকশনস সেক। আপনি কাজ করবেন, এটা হচ্ছে বড় কথা, চিন্তা বড় কথা না। কাজকে নিজেই একটা মূল্যবান বিষয় হিসেবে, এমনকি পণ্য হিসেবে গণ্য করা হয়, যা কোনো বুদ্ধিবৃত্তিক অনুধাবনের বা চিন্তার প্রয়োজনীয়তাকে অস্বীকার করে। এবং এটা থেকেই আসলে আসে অ্যান্টাই ইন্টেলেকচুয়ালিজম। একেও বলেন যে এই বুদ্ধিবৃত্তি বিরোধিতা বা অ্যান্টাই ইন্টেলেকচুয়ালিজমের ভালো বাংলা কি হতে পারে সাইমা, একটু চিন্তা করেন তো এর মধ্যে। বুদ্ধিবৃত্তির বিরোধিতা, বুদ্ধি বিরোধিতা, চিন্তা বিরোধিতাও হতে পারে। এই বুদ্ধি বিরোধিতা এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য। এই যে আমরা বলি না যে ও তো তত্ত্বেই ফুরাইলো, এটা তত্ত্বেই ফুরাইলো বলো না সাইমা। আবার ওরা আরেক দল আছে যে ওরা অ্যাকশনেই ফুরাইলো, মানে অ্যাকশন করে কোনো চিন্তা ভাবনা না করে লাফ দিয়ে পড়ে তারপরে দেখা ও এটা তো ঠিক হয় নাই করা। তাহলে আপনার যেটা দরকার তত্ত্ব তো দরকার, মানে চিন্তা দরকার। চিন্তা এবং কাজের একটা ইউনিটি, চিন্তা বা কাজের একটা, যদি আমি একটু মার্ক্সবাদী পরিভাষা ব্যবহার করতে চাই তাহলে বলবো যে ডায়ালেকটিক্যাল ইউনিটি দরকার। আপনি শুধু চিন্তা দিয়ে জগৎ বদলাতে পারবেন না রে ভাই, কিন্তু আবার জগৎ বদলাতে গেলে চিন্তারও যে প্রয়োজনীয়তা আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না ভাই বোনেরা। আমরা এটা সবই দুটোকেই ধারণ করতে হবে, যেটা ফ্যাসিবাদ করে না, কাজের উপর বলে। এটাকে পাওলো ফ্রেয়ারে বলেছিলেন ভালগার অ্যাকশনিজম। যেমন ভালগার ভার্বালিজমও আছে। আপনি খালি তত্ত্বই করছেন, কর্মের কোনো ঠিক নাই, সেটা তো হবে না, সেটাও যেমন সমস্যাদায়ক। আবার একইভাবে যে কর্ম চিন্তা দ্বারা ইনফর্মড না, বা তত্ত্ব দ্বারা, ধরি তত্ত্ব শব্দও যদি ব্যবহার করি, তত্ত্ব চিন্তা কাছাকাছি আসে, তত্ত্ব দ্বারা ইনফর্ম না, সেটাও বেশি দূর এগোয় না। এই কারণে তো লেনিন যথার্থই বলেছিলেন যে একটা বিপ্লবের জন্য দরকার বিপ্লবী তত্ত্ব। এটাকে তো অস্বীকার করলে যাবে না। তত্ত্ব করা মানেই যে সে মাঠের রাজনীতি বুঝবে না বা মাঠের রাজনীতির ধারে কাছে না, এটা কিন্তু ভুল ধারণা। তবে এটাও ঠিক, তত্ত্ব ফেটিসিজম বলে একটা কথা আছে, কেবল তত্ত্বেও ফুরানো লোকজনও আছে। এবার আমি থামি, এবার আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আমি আমি ৪ আপনার নম্বর কথা বৈশিষ্ট্যে শুনতেই যাব। মনে পড়লো যে অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজমের যে কথাটা আপনি বলছিলেন, সেখানটা আমি বলবো যে আমি দেখছিলাম একটা প্রচন্ড রকমের শুধু তত্ত্ব বিরোধিতা, শুধু না, বই পড়া বিরোধিতা। মানে বই পড়া যেন আমি বই পড়া মানে এলিটদের কাজ, বই পড়া মানে মিডল ক্লাসের কাজ, এবং আমজনতারা যেন খুব বই পড়বে না। হ্যাঁ, এবং এরকম এইদিকে একটা ছিল, আরেক দিকে ছিল যে তত্ত্বীয় কোনো আলোচনাকে নিরুৎসাহিত করা হচ্ছিল। হ্যাঁ, বা এক ধরনের মানে হাহা করা হচ্ছিল। আপনি আমাদের বলছিলেন যে আপনি হাহা রিয়াকশন পাচ্ছেন অনেক আপনার পোস্টে। আমি যে কোনো পোস্ট দেই আজকাল, সেই পোস্টে হাহা রিয়াকশন পাই। তো আমি লিখেছি কিছুদিন আগে যে আমি ধরেই নিয়েছি ইন্টেলেকচুয়ালিজমের প্রতি একটা মস্করা করা, মকারি করার ব্যাপার আছে, করে মানুষকে যেন গভীর এবং কমপ্লিকেটেড যে চিন্তাগুলো সেগুলো করতে এক ধরনের বাধা দেওয়া হচ্ছে। তো সেই জায়গাটা আমি যোগ করতে চেয়েছি আসলে আপনার সঙ্গে। থ্যাংক ইউ। এবং সেটা তো বটেই, এবং এই কারণে বই পড়ানোটা নাৎসি জার্মানি করেছে, সেটা তো একটা লম্বা ইতিহাস আছে। কিন্তু বই পড়ানো, ফ্যাসিবাদীরা যে বই পুড়িয়েছে, বইয়ের উপর আক্রমণ চালিয়েছে ফ্যাসিবাদীরা, এটার তো একটা লম্বা ইতিহাস আছে, সেই ইতিহাস তো বলে গেলে চলবে না। এবং এটি জগৎ খ্যাত ইতিহাস। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমে 1600 বই ব্যান করা হয়েছিল। আমরা এটাকে একটু ধরি, এটা শেষ করি। অবশ্যই নিঃসন্দেহে বই এই কারণে পাবলো নেরুদা, এটা জবাব দেওয়ার জন্য, পাবলো নেরুদাও কিন্তু একজন ফ্যাসিবাদ বিরোধী কবি ছিলেন। প্রেমের কবিতা, এত বড় প্রেমের কবি খুব কমই আছে। আমি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ এবং পাবলো নেরুদাকে আমার খুব প্রিয় প্রেমের কবিতা। আমি যখন প্রেমের
প্রেম করতাম, চিঠি লিখতাম, প্রেমের চিঠি লিখতাম, তখন প্রেমের চিঠির ভেতরে এই পাবলো নেরুদার কোটেশন দিতাম, জীবনানন্দ দাশের কোটেও তো একটা সময় ছিল। আমরা তো সবাই তো কোনো না কোনোভাবে প্রেমপত্র লিখেছি বটে। তো আমি খুবই পাবলো নেরুদা খুবই ভক্ত, এবং কারণ আছে, আমি নিজে বইটা ওই বই বন্দনা নামে তার ওড টু দি বুক, হ্যাঁ, সেটা আমি হিস্পানি এবং ইংরেজি অনুবাদ দুটো মিলিয়ে একটা অনুবাদ করেছি বই বন্দনা নামে। এবং সেই বই বন্দনা কিন্তু জবাব এই যে ফ্যাসিবাদী বই বিরোধিতা এবং পড়াশোনা বিরোধিতা এবং চিন্তা বিরোধিতা, এর জবাব পাবলো নেরুদার মতো একজন সৃজনশীল লোক। ধরেন আমরা লিখলে বলবে যে ওরা তো তত্ত্ব করে, ওরা তোর পক্ষে ওই বলে বলবে। পাবলো নেরুদা নিজে অসাধারণ একটা কবিতা লেখা হয়েছে। এটা মনে হয় যে আমি কিছুদিন পর আমাদের ওটাকে কি বলে নেটওয়ার্কের ইয়েতে আমি পোস্ট করব এই কবিতাটা, আমার অনুবাদে। বই নামটা হচ্ছে বই বন্দনা। কেন বই পড়ার দরকার, বই কি করে, জনগণের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বই কেমন দরকার, বই না পড়লে তো মুশকিল। এখন ডাক্তার যদি বই না পড়ে, আরে ভীষণ বিভ্রাট ঘটে যাবে। ডাক্তারও তো বই পড়তে হয়, সবারই বই পড়তে হয়, জীবন ধারণের জন্য তো বই লাগে। বই কি এক ধরনের? তবে অনেকে অনেক বই পড়ে, বই পড়ে হজমও করতে পারে না, তারও আবার ইতিহাস আছে। সেটা তো খালি পুড়ে মানে পড়িয়াই ফুরাইলো, এটা তো আছে, ইয়ার্কিতে ফুরাইলো, এটা বলা যায়। এটা পড়িয়াই ফুরাইলো। সময়ের দিক থেকে 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছি, আমাদের আরো অনেক প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এটা খুব দ্রুত তাহলে সারি, 1-2 মিনিটে দেখেন আমি পারি কিনা। আর একটা হচ্ছে পঞ্চম, এটা বৈশিষ্ট্যের গুরুত্ব, পার্থক্যের প্রতি ভয়, আমরা যেটাকে বলি ফিয়ার অফ, ইংরেজিতে ফিয়ার অফ ডিফারেন্স বলা হচ্ছে। ফ্যাসিবাদ বৈচিত্র্যকে শত্রু হিসেবে চিত্রিত করে, প্রায়শই বর্ণবাদ, অভিবাসন বিরোধী মনোভাব এবং বিদেশিদের বিরুদ্ধে আক্রমণ হিসেবে, অপরদের প্রতি আক্রমণ হিসেবে দেখা যায়। বৈচিত্র্যকে তো ভয় পায় সবাই। শেখ মুজিবুর রহমান বৈচিত্র্যকে ভয় পেয়ে, বাংলাদেশ তো বৈচিত্র্যের দেশ না, বিভিন্ন জাতির দেশ, বাংলাদেশে আদিবাসী আছেন, বাংলাদেশে অন্য ভাষাভাষী, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা ব্যবহার করার লোকজন আছে না, বিহারি আছে এবং আরো অন্য ভাষা আছে। এই বহু জাতির বহু ভাষার দেশে শেখ মুজিবুর রহমান তোরা সব বাঙালি হয়ে যায়। শেখ হাসিনা তো তাই করেছে, যে বাঙালি বাঙালি বাঙালি, এই বাঙালি 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 করতে করতে এদের ধারণা হচ্ছে যে এরা নিজেরাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে বহুদিন ধরে। যারা প্রতিদিন সকালবেলায় খাবারের পরে আমি বাঙালি, তারপর লাঞ্চের পরে আবার আমি বাঙালি, আবার ডিনারের পরে আমি বাঙালি, এই যে উচ্চারণ, এটা তো তাদের নিজেদেরই আইডেন্টিটি ক্রাইসিসকে প্রমাণ করে। এবং এটা একটা দারুণ একটা আধিপত্যবাদী বয়ান এবং উচ্চারণ, এটা বলে মনে করি। এটাও ফ্যাসিবাদী, সাংস্কৃতিক ফ্যাসিবাদের অন্তর্গত এই বিষয়টাও, তাই না? এটা উম্বেরতো একো দেখেছেন। তারপরে আছে মধ্যবিত্তের হতাশাকে কাজে লাগানো। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। অর্থনৈতিক চাপে থাকা মধ্যবিত্ত শ্রেণীকে আশ্বস্ত করা হয়, যারা নিম্ন শ্রেণীর উত্থান এবং দাবিকে হুমকি হিসেবে দেখে। মধ্যবিত্তের মধ্যে তো প্রচুর প্রতিক্রিয়াশীল, মানে আমি যে শ্রেণীটার মধ্যে আছি, আমাদের শ্রেণী বলি, আমি এই শ্রেণীটাকে ভালো করেছি, প্রচুর প্রতিক্রিয়াশীল উপাদান। এরা তো ইতিহাসের টাকাকে সামনে নেয় কিছু, আবার পেছনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওস্তাদ। তারপরে আছে ষড়যন্ত্র তত্ত্বের প্রতি আসক্তি। এটা উম্বেরতো একো আন্ডারলাইন করেছে, এই যে ষড়যন্ত্র, কথায় কথায় দেখে ষড়যন্ত্র, একটা কাল্পনিক শত্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করা হয়। একে উল্লেখ করেন যে ফ্যাসিবাদ জেনোফোবিয়া, মানে বিদেশিদের প্রতি ভীতি এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে অবিশ্বাস গড়ে তোলে। বিশ্বাসঘাতক আবার তৈরি করেছে যে তুই একটা গাদ্দার, কারণ তুই আমার কথা শুনিস না, শেখ হাসিনা। আচ্ছা, এবার 8 নম্বর হচ্ছে শত্রুরা একসাথে খুব শক্তিশালী এবং খুব দুর্বল, এরকম একটা ধারণা ফ্যাসিবাদী, সাংস্কৃতিক ফ্যাসিবাদের মধ্যে আছে, ধারণা নিয়ে কথা হচ্ছে এখানে। এবং সেই শত্রুকে তারা খুবই গুরুত্বপূর্ণ আবার দুর্বল, দুটোই মনে করে এবং সেটার সেভাবে উপস্থিত করে। আর একটা হচ্ছে যে ফ্যাসিবাদ 9 নম্বর, সেটা হচ্ছে যে ফ্যাসিজম ইজ ট্রাফিকিং উইথ দ্য এনিমি, মানে শান্তিবাদ মানেই শত্রুর সাথে আঁতা, জীবন হলো স্থায়ী যুদ্ধ, এই যে যুদ্ধের ধারণাটাকে সামনে আনা, মানে যুদ্ধ করতে হবে কন্টিনিউয়াসলি। ফ্যাসিবাদ বিশ্বাস করে সবসময় যুদ্ধ থাকা দরকার এবং সেটা হবে পাওয়ারফুলের যুদ্ধ, সবার যুদ্ধ না। এর অর্থই না যে এটা শ্রমিক কৃষকের খেটে খাওয়া মানুষের যুদ্ধ। কারণ ফ্যাসিবাদ অন্তর্গতভাবে সমাজতন্ত্র বিরোধী, শ্রম বিরোধী, যে কথা বলেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর আরেক জায়গায়। আমি সৌমেন্দ্রনাথ ঠাকুর পরে সামান্য বলতে হবে, কারণ বাংলা ভাষায় যে ফ্যাসিবাদ নামে প্রথম বই, ফ্যাসিবাদের উপর বাংলা ভাষায় প্রথম যিনি লিখেছেন, এবং বলা দরকার এখানে একটু প্যারেনথেসিসে বলছি আর কি, ব্র্যাকেটে বলছি, বলা দরকার যে তিনি আবার বাংলা ভাষায় প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুবাদ করেন। তিনি ছিলেন আমাদের কাজী নজরুল ইসলামের বন্ধু, তিনি হচ্ছেন আবার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোক, তার নাম হচ্ছে সৌমেন্দ্রনাথ ঠাকুর। তার একটা বই আছে, সে বইয়ের নাম হচ্ছে ফ্যাসিজম। তিনি ইতালিতে ছিলেন, জার্মানিতে ছিলেন, ইতালি জার্মানির অবস্থা দেখে তারপর তিনি বইটা লেখেন। 1934 সালে বইটা বের হয়। আবার বলি, বইটির নাম ফ্যাসিজম, সৌমেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ভাদুষপত্র এবং নজরুল ইসলামের বন্ধু, কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম
অনুবাদক, এবং শুধু তাই না, ইনি আমাদের যে কমিউনিস্ট পার্টি তৈরি করা ভারতে, সেখানেও তার অবদান রয়েছে। এম.এন. রায় এবং কমরেড মোজাফফর আহমদের সাথে সাথে তার নাম উল্লেখ করার দরকার। এবং রবীন্দ্র পরিবারে তিনি একটা ব্ল্যাক শিপ ছিলেন। রবীন্দ্রনাথ তাকে কিছু স্নেহ করতেন, কিন্তু অন্যরা তো তাকে ব্ল্যাক শিপ বলবে, কমিউনিস্ট, ওটা তো মাথা খারাপ, ও তো নষ্ট হয়ে গেছে, ও তো আমাদের পরিবারের ব্ল্যাক শিপ, এরকম একটা ধারণা কিন্তু উনি চালিয়ে গেছেন তার জীবনে। এখানে আরেকটু উল্লেখ করা দরকার, রবীন্দ্রনাথ নিজেই ফ্যাসিবাদের দিকে ঝুঁকে যাচ্ছিলেন, তাকে রক্ষা করেছে কিন্তু এরকম ভাবে টেনে এনে তারই পুত্র না পৌত্র, মানে তার ভাইয়ের ছেলের ছেলে, তাকে টেনে এনে আমরা ঠিক করেছে। যাই, হ্যাঁ, মানে সৌমেন্দ্রনাথ ঠাকুর না থাকলে হয়তো, আমি ধারণা করি, রবীন্দ্রনাথ অবশ্যই যে বুঝে করছেন খুব বেশি ওই সময় তা না, উনি বিশাল লোক, হ্যাঁ, হয়তো বিশাল লোকের অনেক সময় বড় বড় ভুল থাকে, তো উনি হয়তো এরকম একটা বড় ভুল করে ফ্যাসিবাদীদের পক্ষে চলে যেতে পারেন। আপনি কিন্তু বদরুদ্দোর উমরের কথা আমাকে বলছিলেন যে বাংলাদেশে প্রথম অনেক আগেই বদরুদ্দোর উমর কিন্তু ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছিলেন। হ্যাঁ, বদরুদ্দোর উমর এবং ফরহাদ মাজারও ফ্যাসিস্ট, এটা তো অবশ্যই বলতে হবে, যারা যে কাজ করেছে তাদেরকে সে ক্রেডিট দিতেই হবে। হ্যাঁ, করেছেন, এবং তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ নামে একটা বই, যেহেতু আপনি এটা উঠালেন, এই বইটা তিনি প্রকাশ করেন, এবং সেই বইয়ের প্রকাশ সাল হচ্ছে 2002 সাল, এবং সেই বইয়ের প্রথম যে প্রবন্ধ তার শিরোনাম হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ, এবং বইয়েরও নাম বাংলাদেশে ফ্যাসিবাদ। আর এই এটা কিন্তু প্রথম প্রবন্ধটা কিন্তু সেটা আবার প্রকাশিত হয় 1998 সালে, যখন শেখ হাসিনা শাসন আমলে প্রকাশিত হয়, এবং সেখান থেকে আমি কিছু কথা শেষে এসে উপস্থিত করব। আমি একটু সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম যে আমরা অনেকে জানি না, আপনার এই বইটার পিডিএফ পাওয়া যাচ্ছে অনলাইনে, সুতরাং আপনার বইটা পড়ে দেখতে পারেন। আর একটা আছে যে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যের মধ্যে আর একটা তুলেছে যে সংবাদপত্র বিকৃতকরণ, মানে ইংরেজিতে আমরা যেটাকে বলি নিউজ স্পিক, যে শব্দটা এসেছে আসলে জর্জ অরওয়েলের কাছ থেকে 1984 সালে। সেই সময় এটা নিউজ স্পিক মানে হচ্ছে সমালোচনামূলক চিন্তাকে সীমাবদ্ধ করার জন্য, আপনি ভাষা নিয়ে বলছেন, ভাষাকে সংকুচিত করা হয়। ফ্যাসিবাদী প্রচার মাধ্যম জনগণের বাক স্বাধীনতা ও চিন্তাধারাকে সংকীর্ণ করে ফেলে। এবং সর্বশেষ, এবার আমি থামবো বলে, সেটা কি, সেটা হচ্ছে ফ্যাসিবাদ সাধারণীকরণের এবং সরলীকরণের আগ্রাসন এবং আস্ফালনকে, হ্যাঁ, খুবই উৎসাহিত করে। সাধারণীকরণ মানে সুইপিংলি বলে ফেলবে, এই যে আছে না আমাদের সমাজে তো এরকম আছে, সুইপিংলি বলে ফেলে যে ও তো কিছুই জানে না, ও তো শিল্পের কিছুই বোঝে না। আমার একজন সহকর্মী সম্পর্কে আমার এক সময়কার বন্ধু বলে বসছে, ও তো শিল্পের কিছুই জানে না। তার মানেটা কি? শিল্পের কি, তার মানে তুমি জানো শিল্পের সবকিছু, উনি জানে না। তাহলে কিছু না জানা মানেটা কি, আর শিল্প জানা মানেটা কি, এগুলো কিছু মানে বলার দরকার নেই, শুধু উচ্চারণের মধ্যে দিয়ে খারিজ করা। এই খারিজবাদিতা, এই সুইপিং জেনারেলাইজেশন এবং সরলীকরণও এক ধরনের রিডাকশনিজমও কিন্তু এক ধরনের সন্ত্রাস, এবং সেই রিডাকশনিজমের মধ্যেও পড়ে। এই জন্য বলা হচ্ছে, উম্বেরতো ইকো বলছেন যে সাধারণীকরণ ও সরলীকরণের আগ্রাসন এবং আস্ফালন। একদম আপনাকে খণ্ডে দেখবে, আপনার সম্পর্কে একটা কথা বলবে, বলো যে ও মূর্খ। এই যে মূর্খ কথাটা যখনই বলে তখন আমার একটু খারাপও লাগে, ও মূর্খ বলে একজনকে ধরে নাম ধরে বলছে, ও তো একদম মূর্খ, কোনো প্রমাণ নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো বিশ্লেষণের দায় নাই, অর্থাৎ শ্রম বিমুখ একটা খারিজবাদী উচ্চারণের ভেতর দিয়ে, হ্যাঁ, সে একটা জিনিস সামনে আনার চেষ্টা করছে, যেটা ফ্যাসিবাদী সাংস্কৃতিক দিক থেকে। এবং এখানে বলা দরকার, যখন বলে যে কেউ সবাই মূর্খ, তখন আমি বলি কি জানেন, মানে সবাই তো আমরা মূর্খ, কেউ মূর্খ এটা তো বলা যথেষ্ট না, বলা দরকার সবাই মূর্খ। আমরা কোনো না কোনো বিষয় তো মূর্খ বটেই। এখন যদি আপনি আজকে অ্যাস্ট্রোনমি নিয়ে আমাকে প্রশ্ন করতে থাকেন, আমি কি তার উত্তর দিতে পারবো? আপনি এখন অ্যাস্ট্রোনমির গ্র্যাজুয়েট সেমিনারে নিয়ে গেলে গেস্ট লেকচার হবে আসর ভাই, এখন আমি কি সেটা কি করতে পারি? আমি তো মূর্খ, বিভিন্ন এলাকায় মূর্খ, আমরা সবাই মূর্খ, কোনো না কোনো ভাবে মূর্খ। তো আমি তো সৌমেন্দ্রনাথ ঠাকুরের কাজ বললাম, 1934 সালে ফ্যাসিজমের কথা বললাম, বদরুদ্দোমের কাজকে একটু সামনে আনার দরকার এই কারণে যে বদরুদ্দোন ওমর মনে করেন যে ফ্যাসিবাদ বাংলাদেশে 1971 সাল থেকেই, হ্যাঁ, শুরু হয়েছে। এবং আমি মনে করি, এবং সাথে সাথে পৃথিবীর একাধিক রাজনৈতিক অর্থনীতিবিদরাও মনে করেন, বিশেষ করে মার্ক্সবাদী ধারায়, তারা মনে করেন যে ফ্যাসিবাদ হলো পুঁজিবাদেরই একটা বিশেষ রূপ, এবং সেই সাথে তা হলো পুঁজিবাদের নিকৃষ্টতম রূপ। এটা বদরুদ্দোন ওমর নিজেই বলেছেন, হ্যাঁ, এবং তিনি বলছেন, আমি উদ্ধৃত করছি বদরুদ্দোন ওমরের, এখন এই যে আমার কাছে বই আছে বাংলাদেশি ফ্যাসিবাদ, এই বইটা নিয়েই আমি একটু আলোচনা না করলে এটা একটা ঠিক হবে না, সম্পূর্ণ হবে না। একটু বলি 5 মিনিট থেকে, এই টপিকটা এত ব্যাপক এবং বিস্তৃত যে ঠিক, উনি বলছেন যে উদ্ধৃতির শুরু, ফ্যাসিবাদ হলো পুঁজিবাদেরই একটি বিশেষ রূপ, সেই সাথে তা হলো পুঁজিবাদের নিকৃষ্টতম রূপ। পুঁজিবাদের ঐতিহাসিক পরিবর্তনের একটা পর্যায়ে আবির্ভাব হয় ফ্যাসিবাদের, ঠিক যেমন পুঁজিবাদের উত্থান পর্বে তার বিকাশের সময় আবির্ভাব হয় গণতন্ত্রের। গণতন্ত্র হলো বুর্জোয়া শ্রেণী এবং সেই শ্রেণীভুক্ত ব্যক্তির চিন্তাকর্মের স্বাধীনতা।
বুর্জোয়া গণতন্ত্রের এই স্বাধীনতার পাশাপাশি দেখা যায় শোষিত শ্রেণী ও সেই শ্রেণীভুক্ত ব্যক্তির উপর নিপীড়ন। কেমন? এটা বলছে তিনি পুঁজিবাদের সাথে যে ফ্যাসিবাদের সম্পর্ক, এটাকে তিনি ধরেছেন। এবং আমিলকার কাবরাল এবং কোয়ামে নক্রুমার মতোই এই দুজন মার্ক্সবাদী বিপ্লবীর মতোই বদরুদ্দিন ওমরও তাদের নাম উল্লেখ না করেই ধরেছেন যে উপনিবেশবাদের সাথে ফ্যাসিবাদের যে সম্পর্ক আছে সেটাও ধরেছেন তিনি তার এই বিশেষ প্রবন্ধে, যার শিরোনাম আবারও বলি বাংলাদেশে ফ্যাসিবাদ। এবং এর সাথে সাথে তিনি বলছেন যে এখানে উদ্ধৃত করি, তারই হবে 4টা লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানে বাংলাদেশে ফ্যাসিবাদ, এখানে বাংলাদেশে 1971 সাল থেকে নতুন রাষ্ট্রটিতে ফ্যাসিবাদের যে ভিত্তি রচিত হয়েছে, এখানে ধরতে হবে সেটা রাশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি বৈদেশিক রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, বারবার চিহ্নিত করতে হবে যে ভারতের রাষ্ট্রের স্বরূপটাকে। ভারত হচ্ছে একটা হিন্দুত্ববাদী, উপনিবেশবাদী এবং ফ্যাসিবাদী রাষ্ট্র। মোদি একটা ফ্যাসিস্ট, সেটা তো চিহ্নিত করতে হবে। হাসিনা একটা ফ্যাসিস্ট, আর মোদির সাথে বন্ধুকে, মোদির বন্ধু ট্রাম্প, সে একটা ফ্যাসিস্ট, এবং মোদির আরেক বন্ধু ইসরায়েলের নেতানিয়াহু, সে আরেকটা ফ্যাসিস্ট। সুতরাং একটা অর্কেস্ট্রেটেড ফ্যাসিস্ট অ্যালায়েন্স কিন্তু তৈরি হয়ে আছে, এটা ভুলে গেলে চলবে না। আমি এটাকে বলি অর্কেস্ট্রেটেড ক্লাস অ্যালায়েন্সের মতো, এটা অর্কেস্ট্রেটেড ফ্যাসিস্ট অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সটা আছে, এটা ভুলে গেলে চলবে না। বদরুদ্দিন ওমর ওইদিকে ইঙ্গিত দিয়ে কথাটা বলেছেন যে ইত্যাদি বৈদেশিক রাষ্ট্রের উপর নির্ভর করে ফ্যাসিবাদ বিকশিত হয়েছে। এই রাষ্ট্রগুলোকে সামাজিক সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী ও সাম্রাজ্যবাদী, যেভাবেই যে নামেই ডাকি না কেন, হ্যাঁ, এই বৈদেশিক শক্তিগুলোর উপর নির্ভর করেই আওয়ামী বাকশালী ফ্যাসিবাদ, তারপর জিয়া ও এরশাদের সামরিক ফ্যাসিবাদ, এবং পরবর্তী পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচিত সরকারের ফ্যাসিবাদে প্রতিষ্ঠিত ও কার্যকর আছে। সাম্রাজ্যবাদ ছাড়া ফ্যাসিবাদ হয় না। এই হচ্ছে বদরুদ্দিন ওমর। এবং তৃতীয় উক্তি, এই উক্তিটা দিয়ে আমি শেষ করব, কথা দিলাম। এরপর আমাদের প্রশ্নে যাব আমরা। আরো প্রশ্ন আছে জানি। উনি বলছেন এই ফ্যাসিবাদ রুখতে হবে, উদ্ধৃতির শুরু বদরুদ্দিন ওমর, এই ফ্যাসিবাদ রুখতে হবে, কিন্তু একে শুধু একটি দলের ফ্যাসিবাদ হিসেবে দেখে তাকে রোখার চেষ্টা করলে হবে না। বাস্তবত শেখ মুজিবকে বঙ্গবন্ধু, জাতির পিতা ইত্যাদি গালভরা আখ্যায় ভূষিত করে যে ফ্যাসিবাদ এখানে 1972 থেকে কায়েম করা হয়েছে, তার ধারাবাহিকতায় অনেক বাহ্য পার্থক্য ও পারস্পরিক দ্বন্দ্ব সত্ত্বেও বিভিন্ন সামরিক ও বেসামরিক সরকারের মাধ্যমে চলে আসছে। কারণ এই ফ্যাসিবাদ কোনো বিশেষ দলের নয়, এ হলো বাংলাদেশে 1972 সাল থেকে অবাধ লুণ্ঠন, দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে যে নতুন ধনিক শ্রেণী গঠিত হয়েছে, তাদেরই শাসন ব্যবস্থা, যা সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার সাথে অবিচ্ছেদ্য যোগসূত্রে গ্রথিত। কাজে এই ফ্যাসিবাদ যেমন আওয়ামী লীগের, তেমনি তার জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামের বিভিন্ন দলে বিভক্ত নতুন এই শাসক শ্রেণীর বিরুদ্ধে, তাদের সমগ্র অংশের বিরুদ্ধে এদেশের কৃষক, শ্রমিক সহ সকল প্রকার শ্রমজীবী জনগণ এবং ছাত্র সহ সমাজের সমগ্র প্রগতিশীল শিক্ষিত অংশের ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প আমাদের সামনে নেই।